মাগরিবের নামাজ কয়টার সময়? আজান দেয় কয়টার সময়? নয়টা। Okay, আমরা শুরু করছি। আমরা আজকে ক্রেডিট অপারেশন, এটা আমাদের সেকেন্ড ক্লাস। ক্রেডিট অপারেশনে আমরা প্রথম যে ক্লাসটা করেছি লাস্ট উইকে, সেই ক্লাসে আমরা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার আছে? হুম, সাউন্ড শোনা যায়? হ্যালো, সাউন্ডটা কি ক্লিয়ার আছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা লাস্ট ক্লাসে ক্রেডিট অপারেশনে কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছিলাম এবং মডিউল এটা নিয়ে কথা বলেছিলাম। মডিউল এ সিনোপসিসটা আপনাদেরকে প্রোভাইড করা হয়নি। আজকে আমরা দুইটা সিনোপসিস আপনাদেরকে প্রোভাইড করব। ক্রেডিট অপারেশন হয়তো শেষের দিকে গিয়ে কম্পাইল করে সিনোপসিস দিব, বাট যেহেতু এটা ম্যাথ, তারপরে হচ্ছে সেগ্রিগেটেড পার্ট রয়েছে, সেজন্য এটা অ্যাকুমুলেটলি প্রথমে আমরা সিনোপসিসটা দিতে পারবো না বা দিব না। যেহেতু ম্যাথ বেস ক্লাস, ম্যাথের দুইটা চ্যাপ্টার আছে, আমরা ম্যাথের তিনটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সাবসিকুয়েন্টলি আমরা চ্যাপ্টার বেস সিনopসিসটা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের পেন্ডিং, রিস্কে কোনো পেন্ডিং নাই। ক্রেডিট অপারেশনের মডিউল এটা পেন্ডিং আছে, মডিউল এ আর এই মডিউলটা, অর্থাৎ এখন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, দুইটা সিনopসিস আপনারা আমার কাছে পাবেন। সেটা আজকের রাতে আমরা দিয়ে দিব, আপনার চাইলে কালকে প্রিন্ট দিতে পারবেন। আর কালকে হচ্ছে আপনাদের ট্রেজারি ম্যানেজমেন্ট, সরি, কালকে আপনাদের ক্লাস হচ্ছে, আমরা নিব ফরেন ট্রেড, যেটার মধ্যে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব, এবং শরিয়া বেস ব্যাংকিং, এই দুইটা সাবজেক্ট নিয়ে কালকে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। কালকে আমাদের ট্রেজারি ম্যানেজমেন্টের ক্লাসটা থাকবে না। ওকে, আমরা এখন যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলছি এটার সাথে ম্যাথ রিলেটেড, যেহেতু ম্যাথ, তার মানে রচনামূলক পার্টটা আমাকে একটু লেস ইম্পর্টেন্ট হিসেবে আমি ট্রিট করবো। তারপরে এখানে কয়েকটা জিনিস আমি একদম বাদ দিয়ে পড়তে পারবো না। যে টপিকস গুলি মোটামুটি আমার একটু ধারণা রাখতে হবে, সেই টপিকস গুলি নিয়ে আমরা একটু আলোচনা করে তারপরে ম্যাথের প্রিপারেশনে যাব। ম্যাথটাও খুব বেশি কঠিন না, আমরা মোটামুটি সোজা করে আলোচনা করবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, অথবা যেটাকে কস্ট ভলিউম এন্ড প্রাইসিং অ্যানালাইসিস অনেকে বলে। তো ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস এই কথাটার মানে কি জিনিস, সেইটা দেখার জন্য আমরা প্রথমে একটা গ্রাফ অ্যানালাইসিস করব। গ্রাফটা একটু বুঝবো। ইট ইজ ইম্পর্টেন্ট যে এই গ্রাফটা যদি আপনি ক্লিয়ার করে বুঝতে পারেন, তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি রচনামূলক এবং ম্যাথের অনেকখানি পার্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং গ্রাফ বোঝাটা খুব জরুরি। আমি বারবার বলি যে আমি প্রশ্নের মধ্যে প্রায়োরিটি সেট করি, যে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে অন্যান্য প্রশ্নের সাথে লিঙ্ক হয়েছে, জানাটা খুব জরুরি, সেই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে ওপেন থাকে, যে কেউ যে কোনো স্টেপে প্রশ্ন করতে পারবে। এই প্রশ্নটা হচ্ছে ওই রকম ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নটা আমার সাবসিকুয়েন্ট বিভিন্ন ইস্যুতে প্রয়োজন হবে। সুতরাং যাদের যার যেখানে প্রয়োজন হয় সেখানেই প্রশ্ন করতে পারবেন। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট এটা হচ্ছে একটা অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসের মাধ্যমে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের, কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের, অথবা যে কোনো প্রতিষ্ঠানের মোট আয়, ব্যয় এবং খরচ, আয় ব্যয় খরচ উৎপাদন, এই সকল জিনিসগুলির মধ্যে একটা ব্যালেন্স করা হয় যে পোর্টফোলিওর মাধ্যমে বা যে সিস্টেমের মাধ্যমে, সেই সিস্টেমটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। তাহলে ব্রেক ইভেন পয়েন্টে মোটামুটি কয়টা জিনিসকে অ্যানালাইসিস করা হয়? কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল রেভিনিউ কত, কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল কস্ট কত, কোনো একটা প্রতিষ্ঠান কতটুকু লাভ করেছে, কোনো একটা প্রতিষ্ঠান কতটুকু লস করেছে। চারটা জিনিস। তাহলে কোনো একটা প্রতিষ্ঠান কতটুকু সেল করেছে, মানে টোটাল কস্ট, মানে আসলে সেলের উপর ডিপেন্ড করছে, এটাকে আমি টোটাল কস্টকে সেলও বলতে পারি। আরে কস্ট ইজ ইকুয়াল টু সেল, আপনি জাস্ট এটা মাথায় রাখবেন। তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল রেভিনিউ, কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল লস, কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল কস্ট, কোনো একটা প্রতিষ্ঠানের
টোটাল সেল, এই জিনিসগুলিকে সামগ্রিকভাবে যেখানে আলোচনা করা হয় সেই প্রসেসটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের প্রথম কথা হচ্ছে সেলস নিয়ে আলোচনা হয়, তার মানে সেলস কস্ট নিয়ে আলোচনা হয়, প্রোডাক্টের কস্ট নিয়ে আলোচনা হয়। তারপরে কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল রেভিনিউ নিয়ে আলোচনা হয়, টোটাল রেভিনিউ নিয়ে আলোচনা হয়। সাবসিকুয়েন্টলি কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল রেভিনিউটা আনার জন্য আসলে টোটাল রেভিনিউর সেলসটা জড়িত। আবার কোনো একটা প্রতিষ্ঠানে যদি কোনো খরচ হয় সেটাও সাধারণত এখানে আলোচনা করা হয়। তাহলে আয়, ব্যয়, খরচ, তারপরে লাভ, লস, টোটাল জিনিসগুলি এই গ্রাফের মাধ্যমে আলোচনা করা হয়। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে, পয়েন্ট মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা বিন্দু, যেই বিন্দুতে কোনো একটা প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়। যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠান যেই পয়েন্টে, সেই পয়েন্টটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। কোনো একটা প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় যেই বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। আমাদের এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের এক্সিস অক্ষে আমি কোয়ান্টিটি দেখিয়েছি, সেলিং ভলিউম কোয়ান্টিটি দেখিয়েছি, এবং পারপেন্ডিকুলার অক্ষে আমি টোটাল কস্ট বা রেভিনিউটা দেখিয়েছি। ভূমি অক্ষে আমি কোয়ান্টিটি দেখিয়েছি, লম্ব অক্ষে টোটাল কস্ট বা রেভিনিউটা দেখিয়েছি। দুইটা গ্রাফে দুইটা রেখা, একটা রেখা রেড কালার যেটা একদম মূল বিন্দু দিয়ে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এটাকে আমি বলি টোটাল রেভিনিউ, রেভিনিউ পয়েন্ট বা রেভিনিউ ইস্যুস। আর টোটাল কস্ট, সাধারণত কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল কস্ট সাধারণত দুই ধরনের কস্টকে ইনভলভ করে। এক ধরনের কস্টকে বলা হয় ফিক্সড কস্ট, আরেক ধরনের কস্টকে বলা হয় ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট মানে হচ্ছে যে কস্টটা ফিক্সড, যদি কখনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট সব সময় ভূমি অক্ষের সমান্তরালে যায়, এই জন্য এই ডট 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 রেখাটা ভূমি অক্ষের সমান্তরালে চলতেই থাকে আজীবন, তার কারণ ফিক্সড কস্টটা কখনো চেঞ্জ হয় না, ফিক্সড। ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হয়। এই জন্য ভেরিয়েবল কস্টটা হচ্ছে এই টোটাল কস্টের, যদি আমি এই বিন্দুতে টোটাল কস্টটা পাওয়া যায়, এই বিন্দুতে যদি টোটাল কস্ট হচ্ছে ধরেন কোন একটা প্রতিষ্ঠানের এতটুকু, তাহলে এই এতটুকুর মধ্যে এতটুকু হচ্ছে ফিক্সড কস্ট আর এতটুকু হচ্ছে ভেরিয়েবল কস্ট। আমি এই বিন্দুর টোটাল কস্ট যদি হিসাব করতে চাই, ধরেন আমার মাথায় আসলো যে আমি এই বিন্দুর টোটাল কস্ট হিসাব করবো, এই বিন্দুটা, তাহলে এই বিন্দু থেকে যোগ করেন ফিক্সড কস্ট এতটুকু, ভেরিয়েবল কস্ট এতটুকু। আলটিমেটলি এই বিন্দুতে ভ্যারিয়েবল কস্টটা কম, এখানে আবার ভ্যারিয়েবল কস্টটা বেশি। ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল কস্ট। তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের যদি পরিবর্তনশীল ব্যয়টা কম বেশি হতে পারে, কিন্তু ফিক্সড কস্টটা ফিক্সড থাকে, দ্যাটস ওয়াই ফিক্সড কস্টের রেখাটা এই এই রেখা বরাবর বাম থেকে ডানে যায়। তাহলে কস্টের ইস্যুটা আমি বুঝলাম যে টোটাল কস্টের মধ্যে দুটো ইনভলভ থাকে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। টোটাল রেভিনিউতে আমার মোট কত আয় হয় সেটা বোঝায়। আর লস এবং লাভ এইটা আমি বুঝতে পারি যে আমার যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে আমি সেটাকে লস বলি, আমার যদি ব্যয়ের চেয়ে আয় বেশি হয় তাহলে সেটাকে আমি লাভে বলি। এই বিন্দুটা হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে টোটাল রেভিনিউ রেখাটা এবং টোটাল কস্ট রেখাটা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, এবং এই বিন্দু থেকে যত ডানে আমার যত অঞ্চল পাবো পুরো অঞ্চলটা প্রফিট হবে, আমার আয় হবে। দেখেন এই বিন্দু থেকে অংশটুকুকে আয় বলেছে। এই বিন্দু থেকে নিচের দিকে যদি কোনো কারণে আমার সেল বা প্রোডাকশন হয় তাহলে আমার লস হবে এই প্রতিষ্ঠানে, এইদিকে নিচে অংশটুকু লস পেলাম হয়। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে কোনো একটা প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়, সেই বিন্দুটাকে বলি আমি ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কোন একটা প্রতিষ্ঠানের জন্য জানা বোঝা খুব জরুরি, কারণ এই পয়েন্টের পর থেকেই কোন একটা প্রতিষ্ঠান লাভে যায়, অথবা এই পয়েন্টের পর থেকেই কোনো একটা প্রতিষ্ঠান লসে যায়। সেজন্য এই পয়েন্ট জানাটা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন বা কনজিউমার ফাইন্যান্সিং প্রতিষ্ঠান বলেন, অন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য বেশি ইম্পর্টেন্ট। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের কথা বলেছি, অন্য এক্সাম্পল দিয়েছি। এবার আমরা আমাদের যদি রিয়েল টাইম একটা এক্সাম্পলের কথা বলি তাহলে আমরা বলতে পারি কোন ধরনের। আমরা ধরেন কোন একটা মার্কেটে একটা দোকান কিনেছি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা করব সেটার জন্য। ওই প্রতিষ্ঠানে দোকান কিনতে গিয়ে আমার দোকানে পার মান্থ একটা স্যালারি মানে দিতে হয়, বেতন দিতে হয় মালিককে, মানে দোকান ভাড়া যেটাকে আমরা বলি, দোকান ভাড়া হচ্ছে 20,000 টাকা। আমার অন্য কোনো কর্মচারী কোনো কিছু নাই,
তাহলে দোকান ভাড়া হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে ফিক্সড কস্ট, কারণ দোকান বন্ধ রাখলেও আমার এই টাকাটা দিতে হবে, দোকান খোলা রাখলেও দিতে হবে, বন্ধ রাখলেও দিতে হবে। তাহলে এই দোকান ভাড়াটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। দোকানে যদি আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন তখন আপনার বিভিন্ন ধরনের কস্টিং আসবে, বিভিন্ন ধরনের কস্টিং আসবে। আহ সেটা হতে ইলেকট্রিসিটি বিল আসতে পারে, গ্যাস বিল, আপনার রেফ্রিজারেটরের বিল আসতে পারে, তারপরে হচ্ছে এয়ার কন্ডিশনের বিল আসতে পারে, তারপর আপনার নিজের খরচ আছে, পকেট খরচ আছে, কখনো কম কখনো বেশি হতে পারে। সবকিছু মিলে এই সকল জিনিসকে আমরা ভেরিয়েবল কস্টে করতে পারি। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 20,000 টাকা, আমি ফিক্সড কস্টে দিলাম 20,000, যেহেতু দোকান বন্ধ রাখলেও আমাকে 20,000 দিতে হয়, দ্যাটস মিন এটা কখনো চেঞ্জ হচ্ছে না। আর ভেরিয়েবল কস্টটা কম বেশি হতে পারে, সেই জন্য এই দেখেন এই জায়গাটাতে ভেরিয়েবল কস্ট কম ছিল, এই জায়গাটাতে বেশি ছিল, আস্তে আস্তে ডান দিকে গিয়ে ভেরিয়েবল কস্টটা বেড়ে গেছে। প্রতিষ্ঠান যত বড় হবে ভেরিয়েবল কস্টটা তত বাড়বে, এটা আমরা জানি। আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে টোটাল ধরেন আয় হয়, 1 মাস পরে আমি দেখলাম টোটাল আয় হয়েছে 50,000 টাকা, এবং টোটাল ব্যয় হয়েছে 50,000 টাকা। তাহলে সবকিছু মিলাই ওই জায়গাটাতে আমার আয় ব্যয় কিছু নাই। পরের মাসে দেখলাম আমার প্রতিষ্ঠানে টোটাল আয় হয়েছে 51,000 টাকা, ব্যয় হয়েছে 50,000 টাকা। তার মানে আমি 1,000 টাকা প্রফিট করেছি। আমার পজিশনটা এই পয়েন্ট থেকে ডান দিকে যাবে। সেকেন্ড মান্থে গিয়ে দেখি যদি আমার 50,000 টাকা খরচ আর আমার আয় হয়েছে 48,000 টাকা, তার মানে আমি এইদিকে আছি, লসের দিকে আছি। তাহলে কোন একটা প্রতিষ্ঠানে আয় এবং ব্যয়, প্রতিষ্ঠান লাভে যাবে না লসে যাবে, কোন পয়েন্ট থেকে লাভে যাবে কোন পয়েন্ট থেকে লসের দিকে যাবে, এই আইডেন্টিফিকেশনটা আমরা ব্রেক ইভেন পয়েন্টের এই গ্রাফ বা এই শীট থেকে বুঝতে পারি। সো ইম্পর্টেন্ট ফর এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সো ইম্পর্টেন্ট ফর এ কনজিউমার ইন্ডাস্ট্রি, সো ইম্পর্টেন্ট এই যে আগোরা, তারপরে বড় বড় প্রজেক্ট আমরা দেখি না, এই যে বাচ্চাদের খেলার প্রজেক্ট গুলি, এরা বিভিন্ন কত টাকা ইনভেস্ট করে একটা প্রজেক্ট করে, ওই ইনভেস্ট করার সময় কিন্তু ওরা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করে, যে আমরা আসলে এখন প্রতিষ্ঠানটা যেভাবে যাচ্ছে ঠিক কোন পজিশন গিয়ে আমরা লাভে যাব, কোন প্রতিষ্ঠানে গিয়ে আমাদের অবস্থা কেমন হবে, আমরা লাভে যেতে পারবো কিনা, কতদিন সময় লাগবে, এই সকল অ্যানালাইসিস ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস আমাদের করা হয়। ওকে, এবার আমরা ফর্মালি আলোচনায় আসি, কথাবার্তা যেভাবে বলেছি এভাবে আমরা একটু পড়ে আসি, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি টপিকস গুলি ক্লিয়ার হয়ে যাবে। Break-even point analysis is an economic concept that is used to determine the number of units that needs to be sold by a company to cover the cost and gain no profit. Break-even analysis is a concept used to determine the profit where there are no profits and no losses. বুঝতে পারছি আমরা। Assumption of break-even point. Break-even point এর ক্ষেত্রে আমাদের কিছু assumption ধরতে হয়। সেই assumption গুলির 1 নম্বর assumption হচ্ছে ফিক্স কস্টটা সবসময় ফিক্স থাকে, ফিক্সড কস্ট উইল টেন্ড টু বি রিমেইন কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1 নম্বর assumption। প্রাইস অফ দ্য ভেরিয়েবল কস্ট ফ্যাক্টরস, যেমন ওয়েজ রেট, প্রাইস অফ ম্যাটেরিয়াল, সাপ্লাই, সার্ভিসেস ইত্যাদি। প্রাইস অফ ভেরিয়েবল কস্ট ফ্যাক্টর, ভেরিয়েবল কস্ট ফ্যাক্টর গুলির ক্ষেত্রে যে জিনিসগুলি কাজ করে সেগুলির ক্ষেত্রে ওয়েজ রেট, প্রাইস, ম্যাটেরিয়াল রেট, সাপ্লায়ার্স এর প্রাইস, অথবা ম্যাটেরিয়ালস যেগুলি আছে সেগুলির প্রাইস চেঞ্জের কারণে ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হয়। তাহলে ভেরিয়েবল কস্টটা যে পরিবর্তনশীল, সেটার পিছনের কারণ হচ্ছে ব্যক্তির যদি আয় পরিবর্তন হয় অথবা র মেটেরিয়ালস এর পরিবর্তন ঘটলে ভেরিয়েবল কস্টের পরিবর্তন হবে। প্রোডাক্ট স্পেসিফাইড এন্ড মেথড অফ ম্যানুফ্যাকচারিং এন্ড সেলিং উইল নট বি আন্ডারগো এ চেঞ্জ, পরিবর্তন হয় না। যদি প্রোডাক্ট স্পেসিফিকেশন এবং প্রোডাক্ট তৈরির প্রসেসটা যদি টাইম টু টাইম চেঞ্জ হয় তাহলে আপনার এক্সপেক্টেড লেভেলের আয় ব্যয় কিন্তু সম্ভব হবে না, সেই জন্য এটাকে ফিক্সড করা হয়েছে। অপারেটিং ইফিসিয়েন্সি উইল নট ইনক্রিজ ডিক্রিজ, এটাকেও রিমেইন আনচেঞ্জ করা হয়েছে। দেয়ার উইল নট বি এনি চেঞ্জ ইন প্রাইসিং ডিউ টু চেঞ্জ ইন ভলিউম কম্পিটিশন, মার্কেটের নর্মাল ফেনোমেনার কারণে প্রাইসিং চেঞ্জ হবে, কিন্তু কম্পিটিশন বা অন্য কোনো ভলিউম কম বেশির জন্য প্রাইসটা কম বেশি সাধারণত হবে না। এই 5টা হচ্ছে অ্যাজাম্পশন, এই 5টা অ্যাজাম্পশনের উপর বেস করে আমরা গ্রাফটা অঙ্কন করেছি, ব্রেক ইভেন পয়েন্টটা পেয়েছি। যদি আমরা ব্রেক ইভেন পয়েন্টের যদি এই উৎপাদনের সেলিং পয়েন্টটাকে চিন্তা করি, যে আমার কোনো একটা প্রোডাক্ট সেল করছি, আমি ধরেন আমি যদি বলি যে মোবাইলের একটা দোকান আছে, মোবাইল সেলের কথাটা যদি আমি বলি, তাহলে মোবাইলের 100টা ইউনিট সেল করলে আমি ব্রেক ইভেন পয়েন্টে যেতে পারবো।
এখন ধরেন ব্রেক ইভেন পয়েন্টে, তার মানে 100 ইউনিট সেল করলে আমি আমার টোটাল আয় ব্যয় পরস্পর সমান হবে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন সেল হচ্ছে 100 ইউনিট মোবাইল। বাট কোনো একটা জায়গায় আপনি ধরেন মার্কেটে এই জায়গায় অবস্থান করছেন, মার্কেটে এই জায়গায় চলে আসছেন, আপনি মানে মানে 3 বছর 5 বছর পরে আপনি মার্কেটে ভালো অবস্থানে আছেন, আপনি এই জায়গায় চলে আসছেন মার্কেটে। তাহলে এই জায়গায় আসার জন্য, এই জায়গায় আসার পরে আপনি দেখলেন যে এই অবস্থায় আপনি টোটাল সেল করছেন 150 পিস মোবাইল ওই মাসে। কোন একটা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্টের যে সেল এবং বর্তমান মার্কেট যে সেল, এই দুইটা সেলের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটুকুকে বলা হয় মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটি বলা হয়, মার্জিন অফ সেফটি একটা শর্ট নোট, খুব ইম্পর্টেন্ট। ব্রেক ইভেন্ট আমার আলোচনা শেষ। ব্রেক ইভেন্ট নিয়ে যতটুকু আলোচনা করার সেটা আমি আলোচনা করে ফেলছি। এখন আমি ব্রেক ইভেন্ট নিয়ে মার্জিন অফ সেফটি নামক একটা ওয়ার্ড আলোচনা করছি, এটা আমার ম্যাথের জন্য লাগবে। তাহলে মার্জিন অফ সেফটি হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন্ট পয়েন্টে যতটুকু সেল হয় এবং বর্তমান ফেনোমেনে যতটুকু সেল হয়, এই দুইটার গ্যাপটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। ইম্পর্টেন্ট অফ ব্রেক ইভেন অ্যানালাইসিস, এটা আপনাদের পড়া, আপনারা পড়লে পারবেন। ইউজেস অফ ব্রেক ইভেন পয়েন্ট কোথায় ইউজ করা হয়, ইউজটা লাগবে না, আমি ইম্পর্টেন্সটা বলবো, ইউজটা আমরা বাদ দিয়ে দিব, এটা পড়বো না, এটা বাদ। শুধু ইম্পর্টেন্স অফ ব্রেক ইভেন পয়েন্টটা পড়তে হবে। লিমিটেশনস অফ ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের কোনো লিমিটেশনস আছে কিনা। ব্রেক ইভেন পয়েন্টের 1 নম্বর লিমিটেশনস হচ্ছে ফিক্সড কস্টটাকে ফিক্সড করে দেওয়া হয়। Break-even analysis assume that fixed cost, variable cost, and sales revenue believe in a linear manner. একটা লাইনার ম্যানারে তারা বিহেভ করবে, কিন্তু সবসময় আসলে লাইনার ম্যানারে নাও করতে পারে। ইট ইজ এজিউম দ্যাট অল প্রোডাক্টস ইজ সোল্ড। ব্রেক ইভেন্টে চিন্তা করা হয় ব্রেক ইভেন্ট পয়েন্টে সকল কিছু সেল করা হয়, কিন্তু ব্রেক ইভেন্টে সবসময় যে সেল করতে পারবে এমন কোনো কথা নেই। ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস ক্যান প্রোভাইড ভাইটাল ইনফরমেশন ফর স্মল অ্যান্ড রিলেটিভলি সিম্পল কোম্পানিজ। সিম্পল কোম্পানিজ গুলির জন্য সাধারণত অ্যানালাইসিসটা ইজি, কিন্তু বড় প্রতিষ্ঠান, যেটা ডাইভার্সিফাইড প্রতিষ্ঠান, অনেকগুলি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে এই অ্যানালাইসিসটা একটু টাফার হয়। মার্জিন অফ সেফটি, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, দ্য মার্জিন অফ সেফটি ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল সেল লেভেল অ্যান্ড দ্য ব্রেক ইভেন সেল লেভেল এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য অ্যাকচুয়াল সেল। তাহলে কোন একটা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন্টে যত সেল এবং অ্যাকচুয়ালি যত সেল, তাদের ডিফারেন্সটাকে পার্সেন্টেজ নিলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। এবার আপনি বলেন, কোন একটা প্রতিষ্ঠানের সেলের ক্ষেত্রে মার্জিন অফ সেফটিটা যত বেশি হবে সেটা কি প্রতিষ্ঠানের জন্য ভালো না খারাপ? বলেন তো একজন। ভালো হবে। ভালো হবে। ভালো হবে। কারণ মার্জিন অফ সেফটিটা যত বাড়বে, প্রতিষ্ঠানের প্রফিটটা তত বাড়বে। এতটুকু আলোচনা পর্যন্ত বুঝতে পারি নাই এমন কি কেউ আছেন? সকল কিছু ঠিক আছে, ক্লিয়ার? জি জি, ভাই। ক্লিয়ার। মার্জিন অফ সেফটির উপর বেস করে আমাদের আরেকটা অ্যানালাইসিস আছে, যেটার নাম হচ্ছে কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিস, সিভিপি অ্যানালাইসিস। পরীক্ষা মানে আসতে আসতে এটা একদম অজ্ঞান হয়ে যায়। তারপরে মানে গত বছর আসে, তারপরে এবার আসে, এবার আসলে তার পরের বছর আসে। সিভিপি অ্যানালাইসিস হচ্ছে এতখানি ইম্পর্টেন্ট টপিকস, মানে এখানে প্রায় ব্রেক ইভেন পয়েন্ট, সিভিপি অ্যানালাইসিস, যে কোনো একটা পরীক্ষা আসবে, এই দুটা টপিক্স ঠিক না। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রাইস ভেরিফিকেশন মানে সিভিপি অ্যানালাইসিস এবং ব্রেক ইভেন অ্যানালাইসিস মূলত এক জিনিস। মানে খুব বেশি পার্থক্য আসলে এই দুইটা জিনিসের মধ্যে নাই। আমরা যদি অ্যানালাইসিসটা দেখি, দেখেন লিখেছি সিভিপি ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস দ্যাট এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন সেলস ভলিউম, কস্ট অ্যান্ড প্রফিট টু ডিটারমাইন ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড প্রফিট টার্গেট। তাহলে ক্রস ভলিউম, কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিসটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস, যে অ্যানালাইসিস গুলির মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করা হয় এবং কোনো একটা প্রতিষ্ঠানের টার্গেট প্রফিটটা অ্যানালাইসিস করা হয়। এটা সাধারণত সেলস প্রাইস, কস্ট, সেলস মিক্স, এটা নেবে। মানে ব্রেক ইভেন পয়েন্টের পরের ধাপ হচ্ছে কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিস। ব্রেক ইভেন পয়েন্টের উপর বেস করে কোনো একটা প্রতিষ্ঠানে
যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে অ্যানালাইসিসটা করা হয়, দ্যাট ইজ কল্ড কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিস। পরীক্ষায় অনেকেই আমি দেখেছি, আমি যখন খাতা দেখেছি তখনও দেখছি যে অনেকে আপনার ব্রেক ইভেন পয়েন্টটাই বলে যে কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিস। না, আসলে কিন্তু এটা না, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে প্রায় ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস হচ্ছে ইনিশিয়াল ইন্ডিকেটর, এটার উপর বেস করে আমরা আসলে যখন কোন একটা প্রতিষ্ঠানের টোটাল কোন একটা প্রতিষ্ঠানের টার্গেট প্রফিট ব্রেক ইভেন অ্যানালাইসিস এগুলি ঠিক করা হয় যে প্রসেসের মাধ্যমে, যে অ্যানালাইসিসের মাধ্যমে, সেটার নাম হচ্ছে কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিস। তার মানে কোন একটা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করার জন্য কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিস করার দরকার। ব্রেক ইভেন অ্যানালাইসিস অনলি আইডেন্টিফাইড দ্য সেলস ভলিউম রিকোয়ার্ড টু ব্রেক ইভেন। ব্রেক ইভেন্টে সেল কত হয়, আয় কত হয়, সেটাই শুধুমাত্র ব্রেক ইভেন্টের মাধ্যমে আমরা জানতে পারি। কোন একটা প্রতিষ্ঠানের টার্গেট প্রফিট কত, টার্গেট লস কত, এইটা কিন্তু আমরা ব্রেক ইভেন্টের মাধ্যমে জানতে পারি না। ইট ইজ এ সাবসেট অফ সিবিপি অ্যানালাইসিস। খুব সুন্দর করে লিখছে, এই লাইনটা সবচেয়ে জরুরি। এটা হচ্ছে ব্রেক ব্রেক কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিসটা হচ্ছে মূলত মূলত ব্রেক ইভেন পয়েন্টের ফাদার, অথবা ব্রেক ইভেনকে কস্ট ভলিউম প্রাইস অ্যানালাইসিসের একটা সাবসেট চাইলে আপনি বলতে পারেন। মূলত গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অ্যাকচুয়াল আগেরটাই ছিল, আগেরটাই। যদি মনে করেন যে যে ভাইয়া আমি এই গ্রাফটাই দিয়ে আঁকি, কোনো সমস্যা নাই। আপনি এই গ্রাফটাই যদি এখানে ওখানে শো করেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট চোখে একটু রং লাগানোর জন্য এই গ্রাফটা সিলেক্ট করেছি এখানে, এবং এটার একটা ব্যাখ্যা আছে, তো সেই জন্য এখানে নিচ্ছি। ফিক্সড কস্ট, ভূমি অক্ষের সমান্তরাল, এইটুকু হচ্ছে লস, ব্রেক ইভেন পয়েন্ট, সেল, টোটাল কস্ট। লিমিটেশন অফ সিভিপি অ্যানালাইসিস, সিভিপি অ্যানালাইসিস এর কোনো লিমিটেশনস আছে? দিস ইনক্লুড চেঞ্জেস ফর সিভিপি অ্যানালাইসিস when identify what should be considered a fixed cost। and ওই ফিক্সড কস্ট নিয়ে সবাই বলছে। cost that once seems fixed, such a contractual agreement, tax and অন্যান্য কারণে সাধারণত ফিক্সড কস্টটা চেঞ্জ করতে হতে পারে, যেটাকে আমরা সব সময় বলেছি যে ফিক্সড কস্ট এটা। কিন্তু আসলে সিস্টেম, ফেনোমেনা, কন্ডিশন, কনসিকুয়েন্সেস অনেক সময় ফিক্সড কস্টটাকেও সিমিংলি স্লাইটলি চেঞ্জ করতে পারে। তখন আসলে এই সিবিপি অ্যানালাইসিসটা রাইট ওয়েতে অ্যান্সার দিবে না। দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ সিবিপি অ্যানালাইসিস। বুঝতে পেরেছেন? সিবিপি অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন সবাই? শর্ট নোটে ইম্পর্টেন্ট। মানে এখানে আমরা তিনটা টপিকস পড়ছি, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, সিবিপি অ্যানালাইসিস, মার্জিন অফ সেফটি। তিনটাই শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তিনটা টপিকসে তো ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা, আর কোনো সমস্যা নাই আছে? রিপিট করার দরকার আছে? নাই? ভেরি গুড। নাও উই আর মুভ টু ম্যাথ রিভিউ। আমরা এখন ম্যাথ রিভিউতে যাব। এই ব্রেক ইভেন পয়েন্টের ম্যাথ রিভিউর ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলি মুখস্থ করতে হবে, মানে স্টেট মুখস্থ করতে হবে। ফর্মুলা, কিছু ফর্মুলা আছে, মনে যদি না রাখতে পারেন পরীক্ষার হলে ভালো নাম্বার পাবেন না। আমরা ম্যাথ রিভিউর ক্ষেত্রে ম্যাথ রিভিউর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যে পয়েন্টগুলো, অনেকগুলি ফর্মুলা আছে, আমি যে পয়েন্টগুলো ডান দিকে 1 2 3 দিয়েছি সেই পয়েন্টগুলি শুধুমাত্র আপনি পড়বেন। অনেকগুলি পয়েন্ট আমাদের লাগবে না, আমি বাদ দিয়ে দিব। শুধুমাত্র যে পয়েন্টগুলি আমি ডান দিকে দাগ দেওয়া সেগুলি পড়বো, আমি যেগুলি দাগ দিয়ে বলবো সেগুলি পড়বো। কন্ট্রিবিউশন মার্জিন, এটা সাধারণত কোনো একটা প্রতিষ্ঠানের ভেরিয়েবল কস্ট, এগুলি আমরা জানি। সেলস থেকে ভেরিয়েবল কস্টটা মাইনাস করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন মার্জিন হবে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এই ফর্মুলাটা লাগবে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এখানে পার ইউনিট বলিনি। তাহলে 2 নম্বর ফর্মুলা, এই যে 1 2 দেওয়া, এটা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট মানে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট পাবো। এটা আমার 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস সেলস ইন্টু 100, অথবা এটাকে আমি অল্টারনেটিভলি লিখতে পারি
কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইজ ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই সেলস ইন্টু 100 ফর্মুলা। বাই মানে মুখস্থ করতে হবে ফর্মুলা। আচ্ছা, তারপরে 4 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা হচ্ছে পিভি রেশিও। P/V রেশিও, এটা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিট মানে হচ্ছে এই যে এটা, কন্ট্রিবিউশন পার ইউনিট মানে হচ্ছে এটা, কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট ইন্টু 100। পিভি রেশিওকে আবার অন্যভাবে বের করা যায়, সেটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই ব্রেক ইভেন পয়েন্ট ইন্টু 100। এইটাও সাধারণত করা যেতে পারে। আমি যদি এটাকে আরেকটু সোজা করি, পিভি রেশিওটাকে যদি আরেকটু সোজা করি, তাহলে পিভি রেশিওর এই দুইটা ফর্মুলা আপাতত আমার পড়ার দরকার না। তাহলে দুইটা ফর্মুলা বাদ, 5টা ফর্মুলা এখন পর্যন্ত পড়লাম। 6 নম্বর ফর্মুলা, যেটা একটু আগে আমি পড়ে এসেছি, মার্জিন অফ সেফটি, খুব ইম্পর্টেন্ট। মার্জিন অফ সেফটি, টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেলসটা মাইনাস করলে মার্জিন অফ সেফটি বের হয়। টোটাল ইভেন্ট সেলস থেকে ব্রেক ইভেন সেল বাদ দিলে মার্জিন অফ সেফটি বের হয়। আমরা এখানে পড়ে এসেছিলাম, টোটাল ইউনিট থেকে মার্জিন অফ ব্রেক ইভেন্টের সেলটা বাদ দিলে মার্জিন অফ সেফটি বের হয়। মার্জিন অফ সেফটি হচ্ছে এখানে 50। মার্জিন অফ সেফটিটা ফাইনাল পরীক্ষাও থাকে, এটা ইম্পর্টেন্ট। মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি, এটা তো বললাম শুধু মার্জিন অফ সেফটি, অনেক সময় মার্জিন অফ সেফটি রেশিও আসতে পারে পরীক্ষা। তাহলে মার্জিন অফ সেফটি রেশিও হচ্ছে মার্জিন অফ সেফটি ডিভাইড বাই টোটাল সেলস ইন্টু 100 করলে মার্জিন অফ সেফটি রেশিও বের হয়। এই ফর্মুলাগুলি আর কোনোটা লাগবে না। তাহলে আমরা এখন পর্যন্ত ফর্মুলা মনে রাখতে বলেছি 1, 2, 3, 4, 5, 8, 9, মানে 7টা। এই দুইটা ফর্মুলা হচ্ছে তারপরের, মানে 10, 11, 12, 13 একদম পৃথিবী উল্টে গেলেও মুখস্থ থেকে বাদ দেওয়া যাবে না, এগুলি থেকে ম্যাথ ম্যাথ আসে। 10, 11, 12, 13 ব্রেক ইভেন ইন ইউনিট, আমরা জানি ব্রেক ইভেন পয়েন্টে ইউনিট বের করতে হতে পারে। আউটপুট মানে কত ইউনিট সেল করেছেন, সেলস করেছেন কত, কত টাকা সেল করেছেন, দুই রকমই হতে পারে। ব্রেক ইভেন্টে আমরা দুইটা জিনিস জানার দরকার হতে পারে। এক নাম্বার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে এসে আমি টোটাল কতটুকু সেল করেছি, কত ইউনিট সেল করেছি, এবং সেই ইউনিটগুলির প্রাইস কত, এদিকে প্রাইস আসবে। দুইটাই আসতে পারে, এবং এই দুইটাই আমার পরীক্ষার সময় প্রয়োজন হতে পারে। সেজন্য 10, 11, 12, 13 এই 4টা ফর্মুলার কোনো বিকল্প নাই, মুখস্থ টোটস্থ তার উপরস্থ কিছু থাকলে সেটা করবে। ব্রেক ইভেন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন ইউনিট বের করতে গেলে ব্রেক ইভেন্টের ক্ষেত্রে দুইটা ফর্মুলা বের করা যায়, দুইটা ফর্মুলা ইউজ করা যায়। একটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আবার আরেকটা ব্রেক ইভেন্ট ইন ইউনিট আরেকটা ফর্মুলা বের করা যায়, সেটা হচ্ছে ব্রেক ইভেন্ট ইন সেলস যদি থাকে, কোনো কারণে যদি ব্রেক ইভেন্ট ইন সেলস বের করতে পারেন, এটাকে ইউনিট পার সেলিং প্রাইস দিয়ে ভাগ করলেও আপনি রেজাল্টটা পাবেন। আপনার মাথায় কাজ করতেছে ইউনিট প্রাইস, সেলিং, এগুলি ভাই কি বলতে বুঝতে পারছি না। তারপরে আমরা একটা ম্যাথে যাব, তখন আপনার বুঝবেন। আমি একটু ফর্মুলাগুলি একটু জাস্ট আপনাদের সাথে ফিমিলার করে যাই। ব্রেক ইভেন ইন সেলস ফর্মুলা আছে, ব্রেক ইভেন ইন সেলসে আরেকটা ফর্মুলা আছে যেটা ব্রেক ইভেন ইউনিট থেকে বের করা যায়। তাহলে ব্রেক ইভেন ইন সেলস চাইলে ব্রেক ইভেন ইন ইউনিট থেকে বের করতে পারবো, আবার ব্রেক ইভেন ইন ইউনিট চাইলে ব্রেক ইভেন ইন সেলস থেকেও বের করতে পারবো। 13, তার মানে 11টা ফর্মুলা। রিকোয়ার্ড সেলস ইন ইউনিট, কোন একটা প্রতিষ্ঠানে আমরা বলেছি সিভিপি অ্যানালাইসিস এর ক্ষেত্রে টার্গেট প্রফিট বের করা যায়। হোয়াট ইজ হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই টার্গেট প্রফিট? আমরা এখানে সিভিপি যখন অ্যানালাইসিস করতে গিয়েছিলাম, তখন আমরা এখানে একটা কথা বলেছিলাম যে ডিফারেন্সের মধ্যে এই যে প্রফিট টার্গেট, টার্গেট প্রফিট মানে কি জিনিস? টার্গেট প্রফিট মানে হচ্ছে, ধরেন প্রতিষ্ঠানে এখন ব্রেক ইভেন পয়েন্টে সেলের জন্য, মোবাইল সেলের জন্য 100 পিস বিক্রি করলে ব্রেক ইভেন্টে যেতে পারে, এবং ব্রেক ইভেন্টের আপনার সেল হচ্ছে 1,20,000 টাকা সেল। মানে আপনাকে বলা হলো আপনার প্রতিষ্ঠানে সামনের মাসে 20,000 টাকা লাভ করবেন, এই অবস্থায় আপনার কতটা মোবাইল সেল করতে হবে। এই যে তার মানে আপনার প্রফিটটাকে ফিক্স করে দিল। এই অবস্থায় আপনার সেলিং কন্ডিশনটা, সেলটা কত করতে হবে,
কত ইউনিট সেল করতে হবে, কত টাকা সেল করতে হবে, এইটা আইডেন্টিফিকেশন করার প্রসেসটাকে বলা হয় প্রফিট টার্গেট। মানে আপনার টার্গেটটা দিয়ে প্রফিটটা বলে দিয়েছে, এই প্রফিট আর্ন করার জন্য আপনি কত টাকা সেলস করতে হবে অথবা কত ইউনিট সেল করতে হবে, সেইটা যে ফর্মুলার মাধ্যমে জানা যায় সেই ফর্মুলাটাকে বলা হয় রিকোয়ার্ড সেলস ইন ইউনিটের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, রিকোয়ার্ড সেলস ইন টাকার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। রিকোয়ার্ড সেলস ইন টাকার ক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলাই আমাদের মনে রাখতে হবে। তবে এই দুইটা জায়গার ক্ষেত্রে একটা ভেজাল লাগাই দেয়, ট্যাক্স একটা ভেজাল লাগাই যায়, যে ট্যাক্সের আগে ফর্মুলাটা একরকম হয়, ট্যাক্সের পরে ফর্মুলাটা আরেক রকম হয়। 17-18 ফর্মুলাও লাগবে, 17-18-19 পর্যন্ত লাগবে। এই 20-21-22-23 এই ফর্মুলাগুলি লাগবে না, এটা লাগবে 19 পর্যন্ত লাগবে এই ফর্মুলাগুলি আর লাগবে। তাহলে টোটাল 19টা ফর্মুলার মধ্যে আগে আমরা দুইটা ফর্মুলা বাদ দিয়েছি, বললাম যে এই দুইটা ফর্মুলা লাগবে না, 20 থেকে পরের ফর্মুলাগুলি লাগবে না, বাকি থাকে 17টা ফর্মুলা আপনার মনে রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টার, যদি শুধুমাত্র আপনি এই চ্যাপ্টারের ফর্মুলা জানেন, এই চ্যাপ্টারের ম্যাথ আপনি পারবেন। মানে আপনার ফর্মুলা এই চ্যাপ্টারের ম্যাথে আপনাকে মানে 60% অ্যাডভান্স করে দিবে, শুধুমাত্র ফর্মুলা 60% আপনি এখান থেকে কনজিউম করতে পারবেন, শুধুমাত্র যদি ফর্মুলা পড়ে কভার আপ করতে পারেন। মানে আপনি ফর্মুলা পড়া মানে আপনি ম্যাথের 80% ম্যাথ আপনার কভার হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি পরের আলোচনায় যাচ্ছি। ফর্মুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে কয়টা ফর্মুলা মনে রাখতে হবে? টোটাল 20 থেকে পরের 14টা বললাম। ফর্মুলাগুলি মনে রাখতে হবে না, 14টা। 1 থেকে 19টা, এর মধ্যে দুইটা ফর্মুলা বাদ, 17টা ফর্মুলা। কিন্তু আবার আপনি মনে করেন না ভাই এতগুলো ফর্মুলা দিয়েছেন, আপনি কোন দেশ থেকে আসছেন এত ফর্মুলা দিয়েছেন? আপু, ফর্মুলাগুলি একদমই কঠিন না, একদমই কঠিন না, ফর্মুলাগুলি একদম সোজা ফর্মুলা। একটা দুইটা কঠিন থাকে, একটু বড় কমপ্লিকেটেড, বাট একটার সাথে আরেকটা যথেষ্ট রিলেভেন্ট। এবার আমরা ম্যাথ প্র্যাকটিসে যাব, ম্যাথ প্র্যাকটিসে যাব। আলোচনা কিন্তু চ্যাপ্টারের অলমোস্ট শেষ আমাদের, এখন আমরা ম্যাথ অ্যানালাইসিস করতে যাব। ম্যাথ অ্যানালাইসিস করছি আমি। আমি দেখানোর চেষ্টা করব যে এই ম্যাথের সাথে বইয়ের মানে উপরের কোন ফর্মুলা কতটুকু অ্যালাইন হয়েছে, বাস জাস্ট এতটুকু। আমরা টোটাল 4টা ম্যাথ দিব, এখানে 4টা ম্যাথ আলোচনা করব বা 4টা ম্যাথকে এখানে রেখেছি। আমি জানি না আমি একটা বা দুইটা ম্যাথ আলোচনা করব, বাকিটুকু আপনাদের কাছে থাকবে, আপনারা দেখবেন, কোনো প্রবলেম থাকলে আমাকে নোটিফাই করবেন। প্রথম ম্যাথ: in the month of May, ABC company's fixed expense like rent for building is 80,000, salary of salesperson is 70,000। কোনো একটা প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট, বিল্ডিং এর কস্ট হচ্ছে 80,000, স্যালারি ফর সেলস পার্সন হচ্ছে 70,000, এটা ফিক্সড কস্ট। বিকজ স্যালারি তো আপনি তো কমাইতে পারেন না, কারো স্যালারি আপনার যদি ফিক্সড এমপ্লয়ি হয় তাহলে এটা ফিক্সড কস্ট ওই কোম্পানির জন্য। সেলিং প্রাইস পার ইউনিট, ওই প্রোডাক্ট যে প্রোডাক্টটা সেল করছে সেই প্রোডাক্টটা পার ইউনিট সেলিং প্রাইস হচ্ছে 30 টাকা পার ইউনিট। ভেরিয়েবল কস্ট হচ্ছে ওই প্রোডাক্টটা 30 টাকার, ওই প্রোডাক্টের ভেরিয়েবল কস্ট হচ্ছে পার ইউনিটে 18 টাকা। ক্যালকুলেট দ্য বিলো পয়েন্ট, নিচের পয়েন্টগুলিকে ক্যালকুলেট করতে বলেছে। প্রথম ক্যালকুলেট করতে বলছে কন্ট্রিবিউশন, মার্জিন না, শুধু কন্ট্রিবিউশন। 2 নম্বর পয়েন্টে ক্যালকুলেশন করতে বলছে কন্ট্রিবিউশন রেশিও। 3 নম্বর পয়েন্টে কন্ট্রিবিউশন ক্যালকুলেট করতে বলছে কন্ট্রিবিউশন পার ইউনিট। 4 নম্বরে বলেছে ব্রেক ইভেন ইন টাকা। 5 নম্বরে বলেছে ব্রেক ইভেন ইন ইউনিট। ব্রেক ইভেন ইন টাকা, ব্রেক ইভেন ইন ইউনিট, বারবার বলার চেষ্টা করছি, এই দুইটা টোন, এই দুইটা পোর্শন পরীক্ষায় এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথেই দিবে। সুতরাং ব্রেক ইভেন ইন টাকা, ব্রেক ইভেন ইন ইউনিট, এই দুইটা বের করাতে জানাটার কোনো বিকল্প নাই, যেটা ডিরেক্টলি ডিপেন্ড করে উম, আমার 10, 11, 12, 13 চারটা ফর্মুলা, 4 ফর্মুলা, এই 4টা ফর্মুলা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাকে প্রথমে কন্ট্রিবিউশন বের করতে হবে। প্রথমে আমি কন্ট্রিবিউশন বের করার আগে আমার তো ফর্মুলাগুলি আমার মুখস্থ আছে, আপনার মুখস্থ নাই, আমার অবশ্য এখন ভুলে গেছি এবার, বাট একটা সময় আমার মুখস্থ ছিল, আপনারাও যেমন কয়দিন পরে মুখস্থ করবেন। কন্ট্রিবিউশনে যাওয়ার আগে আমি একটু মাথায় নিই কন্ট্রিবিউশনটা আসলে যেতে গেলে কি লাগবে। কন্ট্রিবিউশন যেতে গেলে আমার আসলে কন্ট্রিবিউশন মানে হচ্ছে ফিক্সড কস্ট পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট মাইনাস করব।
তাহলে দিলাম কন্ট্রিবিউশন মানে হচ্ছে সেলস পার ইউনিট, মানে এখানে 30 ছিল, 30 থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 18, এটা মাইনাস করলে 12 হলো, বের হয়ে গেল কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন রেশিও বের করতে গেলে কি করতে হবে? কন্ট্রিবিউশন রেশিও বের করতে গেলে আমার পরের প্রশ্নে বলেছে কন্ট্রিবিউশন রেশিও। কন্ট্রিবিউশন রেশিও ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট, মানে যে এটা কন্ট্রিবিউশন, ডিভাইড বাই সেলস পার ইউনিট ইনটু 100। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট মানে হচ্ছে একটু আগে যেটা বের করেছি 12, সেটাকে 30 দিয়ে ভাগ করলে, সেলস পার ইউনিট হচ্ছে 30, সেটা দিয়ে ভাগ করে ইনটু 100 করলে 40%, এটা হচ্ছে কন্ট্রিবিউশন রেশিও। তাহলে আমি আচ্ছা, এখানে কি কন্ট্রিবিউশন মার্জিন কথাটা হবে না, নাকি শুধু কন্ট্রিবিউশন? কোনটা? এই যে কন্ট্রিবিউশন রেশিও বা কন্ট্রিবিউশন করতেছেন, এখানে কি সাথে কন্ট্রিবিউশন মার্জিন এই কথাটা কি হবে? না, কন্ট্রিবিউশন মার্জিন এখানে আমি, দেখেন এখানে কেটে দিয়েছি, শুধু কন্ট্রিবিউশন এটা হতে পারে, আপনি শুধু কন্ট্রিবিউশন বলতে পারেন, অথবা কন্ট্রিবিউশন পার ইউনিট বলতে পারেন, বাট তুমি কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা চাও। আচ্ছা। তাহলে তিনটা ওয়ার্ড, দিজ আর ডিফারেন্ট, কন্ট্রিবিউশন ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন রেশিও, তিনটা কিন্তু আলাদা, সুতরাং একটার সাথে আরেকটা কমিউনিকেট করা যাবে না। তিনটা গেল। 4 নম্বরে ব্রেক ইভেন ইন টাকা। এবার আসেন 4 নম্বরে ব্রেক ইভেন ইন টাকাতে আমরা দুইটা ফর্মুলা দেখে আসছি। ব্রেক ইভেন ইন টাকা, একটা ফিক্সড কস্ট এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও একটা সূত্র আছে, আরেকটা সূত্র হচ্ছে ব্রেক ইভেন ইন ইউনিট দিয়ে করা। তাহলে এটা দরকার নেই আমার, এই মেথে আমি যদি রিক্যাপ করি, তাহলে ফিক্সড কস্ট দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া আছে, তাহলে এটা দিয়ে সরাসরি আমি বের করলে রেজাল্ট বের হয়ে যায়। তাহলে ব্রেক ইভেন ইন ফিক্সড কস্ট বেরোলো, কন্ট্রিবিউশন রেশিও দিয়ে গুণ ভাগ করে ক্যালকুলেশন করলে টাকা বের হয়ে গেল। ইউনিট, সেম একই রকম, ফিক্সড কস্ট কে কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ করতে হয়, তাহলে ফিক্সড কস্ট ইন্টু কন্ট্রিবিউশন ইউনিট, ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন পার ইউনিট দিলাম, সূত্র বসিয়ে রেজাল্ট বের করলাম, রেজাল্ট বের হয়ে গেল। 1 নম্বর ম্যাথ শেষ। মানে যে ম্যাথটা আলোচনা করার চেষ্টা করেছি, এই ম্যাথের আলোচনা শেষ। ফর্মুলা না জানলে এই চ্যাপ্টারের ম্যাথ পারবেন না। ফর্মুলাটা প্রপার ওয়েতে যখন জানবেন, এই চ্যাপ্টারের ম্যাথটা আপনার জন্য তত বেশি ইজিয়ার হবে। ম্যাথ নাম্বার 2, ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ডেটা। নেট সেলস, কোন একটা সাপ্লাইং প্রতিষ্ঠানের নেট সেলস হচ্ছে 2 লাখ টাকা, ভ্যারিয়েবল কস্ট 1 লাখ টাকা, ফিক্সড কস্ট 60,000, সেলস পার ইউনিট হচ্ছে 1,000 টাকা। আপনাকে রেজাল্ট বলেছে ব্রেক ইভেন ইন টাকা, ব্রেক ইভেন ইন ইউনিট, মার্জিন অফ সেফটি, পিভি রেশিও, এনপিভি রেশিও। এনপিভি রেশিওটা লাগবে না, এটা আপনাদের এটা লাগবে না। তবে ড্র এ ব্রেক ইভেন চার্ট, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষা একটা ম্যাথ দিয়ে বলতে পারে যে ব্রেক ইভেন পয়েন্ট এই ম্যাথের পার্সপেক্টিভে ড্র করো, এটা বলতে। তাহলে আমাকে প্রথমেই বলছে ব্রেক ইভেন ইন টাকা বের করতে। ব্রেক ইভেন ইন টাকা বের করতে গেলে আমার ফিক্সড কস্টের সাথে, ব্রেক ইভেন ইন টাকার ক্ষেত্রে ফিক্সড কস্টের সাথে মার্জিন, মার্জিন অফ ইয়ে, ফিক্সড কস্ট বের করতে গেলে ফিক্সড কস্টও দেওয়া আছে, আমার মার্জিন, কন্ট্রিবিউশন পার ইউনিট অথবা কন্ট্রিবিউশন রেশিও, এই জায়গাগুলির সাথে লিঙ্ক থাকতে হয়, তাহলে সেটাতে আমার আগে প্রথমে যেতে হবে। 2 নম্বর হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, ফিক্সড কস্ট ডিভাইড বাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মানেই হচ্ছে, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মানেই হচ্ছে মার্জিন অফ, দেখেন একদম একদম প্রথমে বলে দিচ্ছি। কন্ট্রিবিউশন মার্জিন মনে হয়। হ্যাঁ, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন, এই যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, মানে আমি ওখান থেকে ফর্মুলা বসাই দিই, জাস্ট ফর্মুলা, আর এখানে কোনো মানে ইন্টেলেকচুয়াল কোনো ইভেন্ট নাই। বসালাম, রেজাল্ট বের হলো ব্রেক ইভেন ইন টাকা। আমি জানি ব্রেক ইভেন ইন টাকাকে যদি সেলস পার ইউনিট দিয়ে ভাগ করি রেজাল্ট বের হয়ে যায়, এই বসালাম ব্রেক ইভেন ইন। মার্জিন অফ সেফটি হচ্ছে সেলিং ভলিউম, যেটা ব্রেক ইভেন ইন টাকা থেকে সেটা মাইনাস করলে রেজাল্ট বের হয়ে যায়, মার্জিন অফ সেফটিটা আমি বের করলাম। ইউনিট দুই রকম হতে পারে, দুই রকম হতে পারে মার্জিন অফ সেফটি, কিন্তু খেয়াল রাখতে হবে দুই রকমই সাধারণত বের করা যায়। 1 নম্বরে হচ্ছে ইউনিট থেকে, সেলিং ইউনিট থেকে ব্রেক ইভেন্টের সেলটার প্রোডাকশন সেলিং অ্যামাউন্টটা বাদ দিলে হয়ে যায়, মানে যদি আমি ইউনিট দিয়ে করি।
আবার যদি টাকার মধ্যে করি তাহলে সেলিং অবস্থা টোটাল টাকা থেকে ব্রেক ইভেন্টের টোটাল টাকা কত সেটা বাদ দিয়ে দিলেও কিন্তু মার্জিন অফ সেফটি বের হয়। প্রফিট ভলিউম রেশিও সরাসরি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস দিয়ে গুণ করলে রেজাল্ট বের হয়ে যায়। আমরা বলেছি এই ফর্মুলাটা লাগবে না, এটা কেটে দিব, এটা আমরা করবো না। আপনাদের ম্যাথের সাথে যায়। ব্রেক ইভেন্ট ইন চার্ট, ব্রেক ইভেন্টকে আমরা চার্টের মাধ্যমে যদি নিয়ে আসি তাহলে আমরা দেখেছি মার্জিন অফ সেফটি হচ্ছে 80,000, ফিক্সড কস্ট 60,000, প্রফিট এবং লসের জায়গায় আমরা দেখেছি 120 ইউনিটে, 120 ইউনিট, 120 ইউনিট হচ্ছে ব্রেক ইভেন্টিং ইউনিট, আর 1,20,000 হচ্ছে ব্রেক ইভেন্টিং টাকা। তাহলে ব্রেক ইভেন্টিং টাকার ঘরে 1,20,000 দিলাম, ইভেন্টের ঘরে 1,20,000 দিলাম, এই দিয়ে আমি ব্রেক ইভেন্ট পয়েন্টের গ্রাফটা অঙ্কন করবো। কার কোনো অসুবিধা আছে? বুঝতে পারিনি কেউ এমন আছেন? কোন জায়গাটা বুঝেননি? সবাই বুঝতে পেরেছে? টপিক্সটা কি ইজি? তাহলে অন্যরা বলে কেন এত কঠিন টপিকস? ওকে, 3 নাম্বার, ইন 2020 জ্যাক কোম্পানিজ ম্যানেজার স্যালারি ওয়াজ 2 লাখ। ইট সিমস টু বি কমপ্লিকেটেড, আগের দুটো চেয়ে একটু কঠিন, আমি একটু পেঁচিয়েছি আর কি প্রশ্নটা। ইন 2020 জ্যাক কোম্পানিজ ম্যানেজার স্যালারি ওয়াজ টাকা 2 লাখ, rent 80,000, material cost per unit is 5, labor cost per unit is 3, other variable expense per unit is 2। তার মানে ভেরিয়েবল কস্টটাকে আমি সেগ্রিগেটেড করে দিচ্ছি। সেলস পার ইউনিট ইজ 16, এটা ফিক্সড। লেবার কস্ট হচ্ছে পার ইউনিট 3, আদার ভেরিয়েবল কস্ট হচ্ছে 2, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট হচ্ছে 5। ম্যানেজার 2 লাখ টাকা বেতন পায়, রেন্ট হচ্ছে 80,000 টাকা। ইন 2021 ম্যানেজার স্যালারি অ্যান্ড লেবার কস্ট ইনক্রিজ 10%, বাড়িয়েছে, বাট ম্যাটেরিয়াল কস্ট ডিক্রিজ বাই 12%, এইটাতে প্যাচ, অ্যান্ড অল আদার ইনফরমেশন রিমেইন সেম। তার মানে ভেরিয়েবল এক্সপেন্স যেটা আছে, আদার ভেরিয়েবল এক্সপেন্স চেঞ্জ হয়নি, ওটা হচ্ছে মানে সেপ্টেম্বর। এই অবস্থায় বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, 2020-তে বের করতে বলছে, 21-এ বের করতে বলছে। আহ, এই যে টার্গেট প্রফিটে চলে আসছে, হাউ মেনি ইউনিটস টু বি সোল্ড টু মেক প্রফিট অফ টাকা 10,000 ইন 2021, হোয়াট ইজ টোটাল সেলস টু বি প্রফিট মেক টাকা 80,000 ইন 2020-তে 80,000 টাকা প্রফিট করতে হলে টোটাল কত সেল করতে হবে টাকায়, আবার এখানে বলেছি কত ইউনিট সেলস করতে হবে। আমি দুই দিক থেকে দুই ধরনের ম্যাথের প্যাটার্নকে একসাথে নিয়ে আসছি। ওকে, ইয়ার 2020-এ ম্যাটেরিয়াল কস্ট 5, লেবার 3, আদার 3, টোটাল ভেরিয়েবল কস্ট 10। 2021-এ এটা কিন্তু কমেছে, ম্যাটেরিয়াল কস্টটা 12% কমেছে, এই জন্য এটা কমে গেছে। লেবার কস্ট বেড়েছে, আদার কস্ট রিমেইন আনচেঞ্জ, চেঞ্জ হয়ে টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 970। 2020-এ ফিক্সড কস্ট এই স্ট্যাটাস, 2021-এ স্ট্যাটাস। 2020-এ সেলস পার ভলিউম হচ্ছে 16, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে 6। 2021-এ 16 থেকে এটা মাইনাস করলে যেটা হয় সেটা। এখন যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন আমি বের করে ফেলতে পারছি, সুতরাং আমার ব্রেক ইভেন বের করাটা কোনো ঝামেলা না। তাহলে ব্রেক ইভেন ইউনিটে আমি বের করতে পারি ফিক্সড কস্ট ডিভাইড কন্ট্রিবিউশন পার ইউনিট করলে এটা হচ্ছে ব্রেক ইভেন ইন ইউনিট। ব্রেক ইভেন ইন টাকা সেম একই রকম, সেলস পার ইউনিট দিয়ে গুণ করলে আমি রেগুলার ফর্মুলা বসিয়ে এটা বের করছি। তাহলে ব্রেক ইভেন ইন ইউনিট, ব্রেক ইভেন ইন টাকা, বোথ আর ক্যালকুলেটেড। ব্রেক ইভেন ইন ইউনিট 2021, এটা আমি 2020-এ বের করেছি, এটা 2021-এও সেম একই রকম ফর্মুলা বসিয়ে বের করেছি। সি নাম্বারে এসে যেটা বলেছে যে আপনার টার্গেট প্রফিট দেওয়া আছে, যে 2021-এ আপনি এত টাকা প্রফিট করার জন্য কত ইউনিট সেলস করতে হবে। ব্রেক ইভেন ইন ইউনিট 2021 আমি সেল করতে হবে, টার্গেট প্রফিট দেওয়া। এখানে ট্যাক্স বা অন্য কোনো জিনিস যেহেতু দেওয়া নাই, তাহলে বিফোর ট্যাক্স এর ক্যালকুলেশনটাই আমরা করব। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিলাম, দেওয়ার পরে মানটা বসালাম, মান বসে ক্যালকুলেশন করলাম। কন্ট্রিবিউশনটা আমি বের করি, কন্ট্রিবিউশন মানে হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট, সেলস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বাদ দিলে এটা বের হয়। এটা আমার কন্ট্রিবিউশন রেশিও বের করার জন্য লাগবে, কারণ ব্রেক ইভেন ইন ইউনিট বের করা সেলস এর ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন রেশিওটা লাগবে। আর এই ম্যাথও আমার ডি নাম্বারে কন্ট্রিবিউশন রেশিও আসলে বের করতে বলেছে। টোটাল সেলস ফর 2021-এ এই যে কন্ট্রিবিউশন রেশিও দরকার, আমি আগে বের করে এখানে মান বসিয়ে রেজাল্ট বের করেছি।
দ্যাটস অল অ্যাবাউট কোয়েশ্চেন নাম্বার ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 4, এটা বইয়ের একটা ম্যাথ, এটা আপনাদের কাজ। সোজা আমরা এখানে যা আলোচনা করেছি, এখানে টার্গেট প্রফিট এটা ওইটা দিয়ে ম্যাথটা কম্পারিজন করবে। আপনাদের কাজ হচ্ছে এই ম্যাথটা নিজেরা নিজেরা করা, সলিউশন দেওয়া আছে, সলিউশনটা বুঝে নিজেদের মতো করে কপ আপ করা। দ্যাটস অল অ্যাবাউট ব্রেক ইভেন পয়েন্ট চ্যাপ্টার। মানে আমরা আমাদের টাইম লেগেছে, যদি আমরা 4:50 শুরু করে থাকি, তাহলে আমাদের টাইম লেগেছে 50 মিনিট। ওকে, ব্রেক ইভেন্ট নিয়ে এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে যে ভাই আমি এটা বুঝিনি? সিঙ্গেল টোন, সিঙ্গেল কোয়েশ্চেন, কোনো কনফিউশন থাকলে লেট মি নো। নাই? এত সোজা চ্যাপ্টার? আপনারা সবাই শুনতেছেন, কেউ একজন ইয়েস নো বলেন, নাহলে আমি মনে করছি যে আমি মনে হয় বলে যাচ্ছি কেউ নাই আশেপাশে আমার। না, আগে আমি যেমন আমার একটু সমস্যা হচ্ছিল যে আমি আগে পড়ছি কন্ট্রিবিউশন মার্জিন, এখন আবার শুধু কন্ট্রিবিউশন, মানে এই জায়গাটা একটু খটকা লাগতেছে। আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিন আর কন্ট্রিবিউশন যদি আলাদা করে পড়েন, আপনারা যদি মনে করেন যে ভাইয়া কন্ট্রিবিউশন মার্জিনটা পড়তে আমার জন্য সুবিধা হয়, তাহলে পড়েন, কোনো সমস্যা নেই। কন্ট্রিবিউশন মার্জিন যদি মনে করেন যে লিখতে আপনার জন্য ইজি হয়, তাহলে লিখেন। এটার কোনো ওরকম কোনো ইফেক্ট নাই যে এটার জন্য এটা ভুল হবে না, এরকম না। কিন্তু বুঝতেই তো পারছেন, রেশিও, মার্জিন, পার ইউনিট এগুলি কিন্তু একটার সাথে একটা পার্থক্য থেকে যাচ্ছে। হুম। আর কারো কোনো সমস্যা আছে? হুম, সমস্যা নাই। সমস্যা বের হতে পারে যদি আপনারা ম্যাথ করেন, ম্যাথ করলে পরে আপনাদের যে সমস্যা ম্যাথটা করলে আর কি আসলে সমস্যাগুলি বের হবে। বের ভাইয়া হবে। প্র্যাকটিস করলে পারবো ইনশাল্লাহ, তখন হয়তো কোনো প্রবলেম হইলে তখন বলবো আর কি। এখন ওকে, মোটামুটি সবই লাগতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে একটু রেগুলার প্রসেসে একটু ঢুকি, মানে আমাদের মডিউল এটা শেষ করে ফেলি, যেটি আমরা লাস্ট দিন শেষ করতে পারি না। তাহলে আমাদের দুইটা দুইটা মডিউল একসাথে কভার আপ হয়ে যাবে, জাস্ট মানে 10 মিনিটস অথবা 20 মিনিট সাইজড করি, অসুবিধা নাই তো আপনাদের? না না, কোনো সমস্যা নেই। না ভাই, সমস্যা নাই, করার। যারা আগের ক্লাসে ছিলেন না, মানে আমাদের আগের ক্লাসটা, যে ক্লাসটা আমরা স্টার্টিং করেছিলাম, সেই ক্লাসে আমরা মডিউল এ নিয়ে কথা বলেছিলাম, মডিউল এ ডিসকাশন করেছিলাম। আমরা প্রথম 1 নাম্বার প্রশ্নটা পড়েছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোন অ্যান্ড অ্যাডভান্স, এক্সপ্লেইন ডিফারেন্ট ক্রেডিট ফ্যাসিলিটিস ইন বাংলাদেশ। এবং সোফার আই নো যে এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুব দরকারি, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, ডিটেল আলোচনা করেছি, যে যে লোনগুলি আমাদের দেশে কন্টিনিউ আছে, যে স্ট্যাটাস গুলি আছে, সেগুলি নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছিলাম। এটা ছিল আমাদের নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন ছিল যেটা, হোয়াট ইজ ব্যাংকার এন্ড কাস্টমার, এক্সপ্লেন ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, এক্সপ্লেন ডিফারেন্ট অব্লিগেশনস অফ এ ব্যাংকার, স্পেশাল রিলেশনশিপ অফ এ ব্যাংকার অ্যাজ ওয়েল। তো এটাতে, এটা সম্ভবত আমরা মনে হয় প্রথম প্রশ্নটা আলোচনা করেছি, এখান থেকে আলোচনা করতে হবে, বা এখানে আমরা আলোচনা করি না। Banker means a person transacting the business of accepting of the purpose of lending of investment or deposit of money from the public। মানে ব্যাংকার হচ্ছে এমন একটা পার্সন যে কাস্টমারের কাছে টাকা, ডিপোজিটারদের কাছ থেকে ডিপোজিট নেয়, ইনভেস্টরদের কাছে লোন প্রদান করে, এই হচ্ছে ব্যাংকার। ব্যাংকারের সাথে কাস্টমারের যে রিলেশনশিপটা ক্রিয়েট হয়, আমরা সবাই জানি, জেনারেল ব্যাংকিং এ পড়ে আসছি। আপনারা পার্ট 2 পড়ছেন, পার্ট 1 ল অ্যান্ড প্র্যাকটিসে আপনার এই প্রশ্নটা হুবহু পড়ে আসছে। ডেটর এন্ড ক্রেডিটর, দাতা এবং গ্রহীতা, প্রিন্সিপাল এবং এজেন্ট। এজেন্ট হিসেবে যখন কাজ করে একজন এজেন্ট, একজন প্রিন্সিপাল থাকে। ট্রাস্টি অ্যান্ড বেনিফিশিয়ারি, ব্যাংক মাঝে মাঝে ট্রাস্টি হিসেবে কাজ করে কাস্টমারের। লেজার অ্যান্ড লেজি, সাধারণত ব্যাংক বিভিন্ন সেফ ডিপোজিট কাস্টোডিয়ান হিসেবে কাজ করে, লকারের যখন ইয়ে হয় তখন মাঝে মাঝে ব্যাংক লেজার হিসেবে কাজ করে। অব্লিগেশনস অফ ব্যাংকার, মোটামুটি এগুলি হচ্ছে ব্যাংকারের রিলেশনশিপ, ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপের মধ্যে। আরো আছে,
মানে ইট ইজ নট লিমিট টু, আরো আছে ডেটর এবং ক্রেডিটর, প্রিন্সিপাল এন্ড এজেন্ট, ট্রাস্টি এন্ড বেনিফিশিয়ারি, লেজার লেজি। তারপরে আরো যদি এখানে 7 8 10টা আরো লেখা যায়, আছে কিন্তু বিভিন্ন ধরনের দুই ব্যাংকার এবং কাস্টমার মধ্যে রিলেশনশিপের মধ্যে। আপনাদের বইতে এই কয়টা দেওয়া ছিল, আমরা সেই কয়টাকে নোটিফাই করেছি। অব্লিগেশনস অফ ব্যাংকার, ব্যাংকারের অব্লিগেশনস কি? ব্যাংকারের অব্লিগেশনস এখানে অনেকগুলি পয়েন্ট আছে, একটা পয়েন্টও আমার পড়ার দরকার নাই, কারণ আমি এটা পড়বো না, বিকজ এই পয়েন্টগুলি সব আমাদের সাথে রিলেভেন্ট। আমরা জানি যে ব্যাংকার কোন ধরনের অব্লিগেশনস থাকে এবং ব্যাংকার কোন ধরনের অব্লিগেশনস রাখে এবং তারা সেটা কিভাবে মিট আপ করে। চেক অনার করা, তারপরে হচ্ছে কাস্টমারের কনফিডেন্সিয়াল ইনফরমেশন লিক না করা, তারপরে হচ্ছে আপনার সিক্রেসি আউট না করা, ইনফরমেশন ডিসক্লোজ না করা, তারপরে হচ্ছে আপনার যে কোনো ইস্যুতে কাস্টমারের সে কাস্টমারের কোনো ফান্ড আসলে তাকে নোটিফাই করা, অথবা কাস্টমার কোনো চেক দিলে সেটা প্রপার ওয়েতে কালেকশন করা, তার অ্যাকাউন্টে জমা দেওয়া। এই প্রসেসগুলি মিলাই হচ্ছে কাস্টমারের ব্যাংকারের অব্লিগেশন নিয়ে এখানে একটা পার্ট আছে, ব্যাংকারের অব্লিগেশনস। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা আমরা একটু হালকা আলোচনা করেছি। হালকা আলোচনা করেছি কেন? কারণ হচ্ছে এটা আমার নিজেদের প্রশ্ন, আমরা নিজের এটা পড়েছি পারি, এই জন্য আমরা এটা নিয়ে ডিটেইলে আলোচনা করলাম না। 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সুপার ভেরি ইম্পর্টেন্ট। আসি, what is centralized and decentralized credit operation? Centralized credit operation is better than decentralized operation. Justify your answer. Centralized trade, decentralized trade, মানে এখানে এরকম সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে অ্যাক্টিভিটিস, ডিসেন্ট্রালাইজ মানে অ্যাক্টিভিটিস গুলি যদি ডেস্ক ওয়াইজ, ব্রাঞ্চ ওয়াইজ, ডিভিশন ওয়াইজ আলাদা থাকে তাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ। আর সেন্ট্রালাইজ হলে যখন পুরোটাই একটা ডিভিশনের আন্ডারে কাজ করে, পুরো ক্রেডিট অপারেশনটা একটা ডিভিশনের মধ্যে কাজ করলে সেটাকে বলা হয় সেন্ট্রালাইজড। মানে হেড অফ হেড অফ ক্যাট থেকে শুরু করে হেড অফ ডিসবার্সমেন্ট সকলেই একটা ডিভিশনে থাকলে সেটাকে আমরা বলবো সেন্ট্রালাইজ ক্রেডিট অপারেশন। দুইটা ক্রেডিট অপারেশনের মধ্যে আমি নাম শুনেই বুঝতে পারছি, আমরা জানি ক্রেডিট অপারেশনের ক্ষেত্রে আমরা ডকুমেন্টেশন নিয়ে কাজ করি, বিভিন্ন দলিল দলিল পত্র নিয়ে কাজ করি। আহ, দেখা গেল যে গ্রাম অঞ্চলের ব্রাঞ্চ, সেখানে আপনার পেপার পত্র সবকিছু রাখা আছে, রিস্কি। শহর অঞ্চলে যেগুলি ব্রাঞ্চ বা সেন্ট্রাল ট্রেড অপারেশন যেটা, সেটা সিকিউর থাকে, টাইম কম লাগে, একটা জনে সকল ট্রানজেকশন হয়। কারণ আমরা জানি ক্রেডিট অপারেশনে বিভিন্ন ট্রানজেকশনে বিভিন্ন ধরনের সিকুয়েন্সিয়াল অ্যাক্টিভিটিস থাকে, মানে কয়েকজন মিলে একটা ট্রানজেকশন করতে হয়, কয়েকজন মিলে একটা ডিসিশন নিতে হয়। যেটা সেন্ট্রালাইজ ট্রেড হলে ডিসিশন নেওয়াটা ইজিয়ার হয়, পারফেক্ট ডিসিশন নেওয়া যায়, অন্যের মতামতকে প্রায়োরিটি দেওয়া যায়, কস্টিং কম হয়, এক্সপার্টাইজের ওপিনিয়ন নেওয়া যায়। ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে সেরকম করা যায় না, দীর্ঘসূত্রতা বিদ্যমান থাকে, কস্টিং বেশি আসে, ডকুমেন্ট অন প্রসেসে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পারফর্ম করে। সেন্ট্রালাইজের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কাস্টমারের পার্সপেক্টিভ এখানে একটা অসুবিধা হয়, যে কাস্টমার ব্রাঞ্চ ওয়াইজ যদি ক্রেডিট অপারেশন রিলেটেড অ্যাক্টিভিটিস করতো তাহলে তার একটু কনভিনিয়েন্ট সার্ভিস পেত, যেটা সেন্ট্রালের ক্ষেত্রে এটা তার জন্য একটু দেরি, মানে টাইম কনজিউমিং। বাট এখন আর একটা সমস্যা না, বিকজ এখন তো সবকিছু অনলাইন হয়ে গেছে, একটা ইমেল দিলেই কাজ আগানো যায়, অথবা অথবা ফিজিক্যাল ডকুমেন্ট মোবাইলে স্ক্যান করে দিয়ে দিলে কাজ আগানো যায়। তো সবকিছু মিলে সেন্ট্রাল এবং ডিসেন্ট্রালাইজ ট্রেড প্রসেসিং এর মধ্যে সেন্ট্রালাইজ ট্রেড প্রসেসিং ইজ সেন্ট্রালাইজ ক্রেডিট প্রসেসিং ইজ বেটার দেন ডিসেন্ট্রালাইজ ট্রেড। হুইচ ওয়ান ইজ বেস্ট? আমরা এখানে পয়েন্টগুলি বলছি, আমি যেভাবে বলছি সেটা পুরো একটু আসান ভাষায় বলছে, আসান ভাষাটা বলি। এটা মানে জটিল প্রশ্ন না। কোয়েশ্চেন নাম্বার 4, এক্সপ্লেন দ্য কোয়ালিটি অফ এ গুড বরোয়ার। সবাই পারি, মানে জানি এটা, একজন ভালো ঋণ গ্রহীতার বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট ওর্দিনেস থাকবে তার, মানে তার ক্রেডিট ওর্দিনেসটা ভালো থাকতে হবে, মানে তার ক্রেডিট হিস্ট্রি, পূর্বে লোন নিয়ে লোন মানে শোধ করার হিস্ট্রি, অন্য ব্যাংকে লোন নিলে সেই লোনের হিস্ট্রি, সকল লোন রিলেটেড অ্যাক্টিভিটিস হিস্ট্রিগুলি স্ট্রং থাকবে, ভালো থাকবে, এটাকে বলে ক্রেডিট ওর্দিনেস।
বিল্ডিং এ সলিড ফাউন্ডেশন, সে যে প্রতিষ্ঠানের জন্য লোন নিতে চাচ্ছে সেই প্রতিষ্ঠানের সলিড ফাউন্ডেশন থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট স্কিল, যে প্রতিষ্ঠানের জন্য লোন নিবে সেটা সঠিক ওয়েতে মানি জেনারেট করতে পারবে কিনা সেইটা প্রপার ওয়েতে জাস্টিফাইবল থাকবে, গুড বরোয়ার। ইন্টিগ্রিটি, সততা থাকবে। প্রুডেন্স, ঠিকঠাক করে সে সকল ইনফরমেশন প্রোভাইড করবে, সকল কিছু ঠিকঠাক করে শো করবে। পারপাসফুল স্পেন্ডিং, সে যে ফান্ডটা নিছে, নিয়ে সেটা দুবাই ঘোরার জন্য নিবে না, দুবাইতে ফান্ড ডাইভার্ট করার জন্য নিবে না। সে ফান্ড নিবে কোন একটা ইনস্টিটিউশনের জন্য, কোন একটা বিজনেস এন্টিটি দাঁড় করানোর জন্য, প্রপার সে সেই পারপাসে সেই ফান্ডটা ইউজ করবে। বড় অনলি হোয়েন দেয়ার ইজ নিড, টাকা তখনই সে তুলবে, ধার করবে যখন তার দরকার। অলস টাকা নাই, আমি এখন সিঙ্গাপুর ঘুরতে যাব, এখন মানে লোনের টাকা নিয়ে যাই, আমি তো সিঙ্গাপুর ঘুরে চলে আসছি, যে যে কারণে লোন নিয়েছি সেটা আসলে পারপাসফুল হয় না। মেক পেমেন্ট অন টাইম, অন টাইমে পেমেন্ট দিবে। এটা হচ্ছে একজন ভালো ক্রেডিট বরোয়ারের, লোন বরোয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এগুলি। আমার মনে হয় সবগুলি আপনাদের সাথে রিলেভেন্ট, পড়লে বোঝা যাচ্ছে কঠিন না। কঠিন। আমরা যে তিনটা প্রশ্ন আলোচনা করেছি, প্রথম প্রশ্নটা আলোচনা করেছি টাইপস অফ ক্রেডিট, 2 নম্বর প্রশ্নটা আলোচনা করেছি কাস্টমার বরোয়ার রিলেশনশিপ, 3 নম্বর প্রশ্নটা আলোচনা করেছি ক্রেডিটের বিহেভিয়ার, ক্রেডিট একজন বড়োয়ারের আচরণ। 4 নম্বরে আমরা একটু আগে আলোচনা করেছি ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ ক্রেডিট অপারেশন। কেউ কি বলবেন যে এই 4টা প্রশ্ন কারো কাছে কঠিন মনে হয়েছে, এমবিগুয়াস মনে হয়েছে? না, এগুলি তো ডে টু ডে অ্যাক্টিভিটির আমাদের মধ্যেই পড়ে। আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, খুব কঠিন কাজ না। পরের শর্ট নোট, দিস ইজ শর্ট নোট। আমি এই সিনোপসিসটা আরেকটু শর্ট করে দিব আপনাদের, মানে এটা একটু লং হয়ে গেছে, আর একটু কাস্টমাইজ করে দিব। তারপরে এটা ক্রেডিট অপারেশন, এটা শর্ট। ক্রেডিট প্ল্যানিং একটা শর্ট নোট। ক্রেডিট প্ল্যানিং ডিটারমাইন্স হাউ ক্রেডিট শুড বি গ্রান্টেড ইন the future in order to achieve the predetermined credit objectives according to the mandate of the bank and macroeconomic priorities of the government and regulator considering financial condition of the institution। তাহলে ক্রেডিট প্ল্যানিং মানে হচ্ছে, ক্রেডিট প্ল্যানিংটা দুই দিকেরই থাকতে হবে, ব্যাংকেরও থাকতে হবে, তারপরে কাস্টমারের ক্ষেত্রে। ধরেন আমার একটা লোন লাগবে, ব্যাংকের ক্ষেত্রে যেটা চিন্তা করে যে আমার নেক্সট 3 মাসে এত লোন দিব বা এত ক্রেডিট দিব, তো এই ক্রেডিট দিতে আমার ইনিশিয়ালি কি কি প্ল্যান করতে হবে, সেই প্ল্যানগুলির সামষ্টিক রূপকে বলা হয় ক্রেডিট প্ল্যান। আমি জানি আমাদের টোটাল ডিপোজিটের একটা নির্দিষ্ট অংশ আমরা লোন দিতে পারবো, এখন আমার ডিপোজিটে নাই, আমি ক্রেডিট প্ল্যান করে রাখছি, বা হবে? ডেফিনেটলি হবে না। আমার আগে ডিপোজিট কালেক্ট করতে হবে, ডিপোজিটের একটা নির্দিষ্ট অংশ আমরা লোন দিতে পারি, এটা আমরা জানি, আমরা সেটা নিয়ে অবশ্য পরে আলোচনা করবো। তাহলে ক্রেডিট প্ল্যানে আমার কোন কোন মার্কেটে আমি ইনভলভ হব, কোন মার্কেট ইন্টারেস্ট কত, কোন মার্কেটে গেলে আমার জন্য প্রফিটেবল হবে, কাকে লোন দিলে আমার জন্য সুবিধা হবে, কত ভলিউমের লোন আমরা এই মাসে দিব, লোনটাকে কতখানি ডাইভার্সিফাইড করব, এই সকল ইনফরমেশন বা প্ল্যান যেই প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, দ্যাট ইজ কল্ড ক্রেডিট প্ল্যানিং। ক্রেডিট পলিসি মানে হচ্ছে এমন কিছু গাইডলাইন, এমন কিছু অ্যাকশন। দেখেন, ক্রেডিট পলিসি ডিফাইন দ্য কোর্স অফ অ্যাকশন অর এ গাইডলাইন গাইডিং প্রিন্সিপাল দ্যাট ইনফ্লুয়েন্স ডিসিশন অফ লেন্ডিং। ক্রেডিট পলিসি মানে হচ্ছে এমন কিছু গাইডলাইন, এটা সেট অফ রুলস, এমন কিছু সেট অফ রুলস ওয়ার্ডটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। ক্রেডিট পলিসি ডিফাইন্স এ সেট অফ রুলস বাই হুইচ the banker or customer obey or contain or maintain those rules for standard lending or standard borrowing। মানে আমাদের ক্রেডিট পলিসি, বিভিন্ন ধরনের ক্রেডিট রিলেটেড বিভিন্ন ধরনের পলিসি আছে, সেগুলি প্রপারলি মেনে চলা, সেগুলির উপর প্রায়োরিটি দেওয়া, অথবা কমপ্লায়েন্সের ক্ষেত্রে যে ইস্যুস গুলি আছে সেগুলিকে যথাসময়ে নোটিফাই করা, সেই অনুযায়ী কাজ করা, এই সকল জিনিসই হচ্ছে ক্রেডিট পলিসির মধ্যে পড়ে। আপনি যদি ক্রেডিট পলিসিতে যত বেশি প্রপার ওয়েতে কাজ করতে পারবেন এবং যত বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে পারবেন, প্রায়োরিটি সেট করতে পারবেন ক্রেডিট পলিসিতে, তত আপনার ব্যাংকের অথবা আপনার পার্সোনাল পোর্টফোলিওর ক্রেডিট রেটিংটা তত ভালো হবে। পার্সোনাল পোর্টফোলিওর ক্রেডিট রেটিং মানে হচ্ছে, আপনি ধরেন 5 জন কাস্টমারকে লোন দিয়েছেন, কেউ ডিফল্টার হলো, ইট ইজ কল্ড পার্সোনাল ক্রেডিট রেটিং। শর্ট নোট নাম্বার 3, লোন এগেইনস্ট
ট্রাস্ট রিসিপ্ট। এটা যদিও ফরেন ট্রেডে আমরা পড়বো, ইসলামী শরিয়া বেস ব্যাংকিংও আমরা এই শর্ট নোটটা পড়বো। লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট, এটা মানে হচ্ছে, কেমন বলেন তো? ক্লাসটা আজকের আমরা কত ধরনের আলোচনা করছি। এখন গ্রুপে মেসেজ দিয়েছে কেউ একজন, এটাকে মাহমুদুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আজকের ক্লাস আপলোড চাই। ভাইয়া মনে হয় ক্লাস করে নাই। তাহলে আমি কিভাবে কি করব বলেন তো? আমি ক্লাস করে নাই, ইনস্ট্রাকশন ফলো প্রপার ওয়েতে নিতে পারে না, এটা দেখে অন্য একজনও দিয়ে দেয়। কিন্তু ইন দ্য মিন টাইম দেখা গেল যে যদি ওই আগের ডকুমেন্টগুলি স্ক্রুটিনি করে, এখানের মধ্যে সিনোপসিস থেকে যায়, খেয়াল করেন। এনিওয়েজ, আমরা যেটা আলোচনা করছিলাম, লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট হচ্ছে, খেয়াল করবেন কথাটা খুব ইজি জিনিস। ইম্পোর্টের ক্ষেত্রে যখন পেমেন্ট করি, পেমেন্ট ফান্ড আসে, মানে ডকুমেন্ট আসে, আমরা তো কাস্টমার হয়ে আন্ডারটেকিং দিয়ে আমরা পেমেন্ট করব। ডকুমেন্ট আসার পরে কাস্টমার অনেক সময় বিভিন্ন ইস্যুর কারণে বলতে পারে যে ভাই আমার কাছে এখন ফান্ড অ্যাভেলেবল নাই, এবং ওই কাস্টমার আমার সাথে লং রিলেশনশিপ ক্রিয়েট করেছে, লন্ড্রি শিল্ড বিল্ড আপ করা আছে, তার আমার মর্গেজ নেওয়া আছে, তার ফান্ডিং স্ট্যাটাস ভালো, ক্রেডিট ফ্যাসিলিটিস ভালো, বিহেভিয়ার ভালো। সে আমাকে বলতে পারে যে যে ভাইয়া আমাকে এই ডকুমেন্টটা নেওয়ার জন্য যে টাকা দরকার, এই টাকাটা একটু আপনার একটা লোনের মাধ্যমে আমাকে প্রদান করেন, এবং এই লোনটা হচ্ছে ট্রাস্ট বেসিসে আমাকে দেন আপনি। আমি এটা নেক্সট এতদিনের মধ্যে পরিশোধ করতে পারবো, পরিশোধ করে দিব। তাহলে আমাদের ব্যাংকগুলি ইম্পোর্ট ডকুমেন্টের ক্ষেত্রে, ইম্পোর্ট ডকুমেন্টের রিলিজের জন্য এই যে লোনটা ইস্যু করে, সেই লোনটাকে বলা হয় লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। ট্রাস্টের উপর বেস করে লোনটা ইস্যু হয়, ডেফিনেটলি তার লিমিটে থাকে, বাট ট্রাস্টের উপর বেস করে এই লোনটা ইস্যু হয় বলে এটার নাম হচ্ছে লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। এটা সাধারণত পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স বলা হয়, PIF। অর্থাৎ এটা যেহেতু ইম্পোর্ট হওয়ার পরে এই লোনটা দেওয়া হয়, সেজন্য পেমেন্ট দেওয়ার সময়, সেজন্য এটাকে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স বলা হয়। পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সের এই লোনটার মেয়াদ 23 দিন, 45 দিন, 60 দিন, 90 দিন, 120, 150, 180 দিন পর্যন্ত হতে পারে। এগুলি প্রোডাক্ট বা কাস্টমার বেসের উপর বেস করে এই টেনরটা ঠিক হয় যে তাকে কতদিনের ফ্যাসিলিটিসটা দেওয়া হয়। এটা সাধারণত, যেহেতু যদি পোর্টে, এটা দুই ধরনের সুবিধা, এই লোনের দুই ধরনের সুবিধা। এক নম্বর সুবিধা হচ্ছে, যেহেতু আপনি ট্রাস্টের বেসিসে দিচ্ছেন, আপনার মর্গেজ থাকে, সুতরাং রিস্ক থাকে না। দুই নম্বর হচ্ছে, কোনো কারণে যদি কাস্টমার পোর্ট থেকে মাল রিলিজ করতে না পারে, মালের ড্যামারেজে অনেক সময় তার ক্ষতির কারণ হতে পারে। এই দুইটা ইস্যুসকে প্রায়োরিটি দিয়ে লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্টটা দেওয়া হয়। প্যাকিং ক্রেডিট। প্যাকিং ক্রেডিট হচ্ছে, আগেরটা যেমন আমরা বলেছি ইম্পোর্টের ক্ষেত্রে এলটিআর, প্যাকিং ক্রেডিট হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে দেওয়া হয়। এক্সপোর্টের অনেক সময় কাস্টমার, ধরেন এক্সপোর্ট করার আগে প্যাকেজিং এর জন্য বা র ম্যাটেরিয়ালস এর জন্য না, প্লিজ, র ম্যাটেরিয়ালস এর জন্য ব্যাক টু ব্যাক করবে, আমরা এটা আলোচনা করবো আবার অন্য ক্লাসে, মানে এটা আমরা ফরেন ট্রেডের ক্লাসে আলোচনা করবো। প্যাকিং ক্রেডিট হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির বাহিরে প্যাকেজিং তৈরি করার জন্য, অথবা একদম ইমার্জেন্সি ইলেকট্রিসিটি বিল, অথবা অন্য কোনো প্যাকেজিং অ্যাক্সেসরিজ এর জন্য ইমার্জেন্সি বেসিসে কাস্টমার অনেক ধরনের এক্সপোর্টের সবকিছু রেডি, এটার জন্য এক্সপোর্ট করতে পারছে না, এই সিচুয়েশনে কাস্টমার অনেক সময় ব্যাংকের কাছে রিকোয়েস্ট করে আমাকে একটা লোন সুবিধা দেন। এই লোন সুবিধাটাকে বলা হয় প্যাকিং ক্রেডিট। এই প্যাকিং ক্রেডিটের ফান্ডটা যখন ওই যে সে ডকুমেন্টটা এক্সপোর্ট করে, এক্সপোর্ট করলে যখন এক্সপোর্ট প্রসিড আসে, সেই এক্সপোর্ট প্রসিড থেকেই সাধারণত আমরা কেটে নিই। এই টাইপের লোনকে বলা হয় প্যাকিং ক্রেডিট, অর্থাৎ এটা এক্সপোর্টারকে দেওয়া হয়, আর লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্টটা ইম্পোর্টারকে দেওয়া হয়। দ্যাটস অল অ্যাবাউট মডিউল এ। তার মানে মডিউল এটা শেষ। আমরা মডিউল এ এবং ম্যাথের যে মডিউল আছে, এই দুইটা মডিউল আজকে রাতে আপনাদেরকে প্রোভাইড করে দিব। আপনারা এই দুইটা চ্যাপ্টার নিজেরা নিজেদের মতো করে দায়িত্ব নিয়ে কমপ্লিট করে ফেলবেন। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। আগামীকালকে আমাদের প্রথম ক্লাসটা ট্রেড ফাইন্যান্স, যেখানে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। সেকেন্ড ক্লাসটা হবে শরিয়া বেস ব্যাংকিং, যেখানে আমরা সাজেশন সলিউশন নিয়ে ইনশাআল্লাহ কথা আসসালামু আলাইকুম। বলবো।